হাসিব গাড়িতে বসতে মারিদ তাড়া দিল কেন্দ্রীয় পরীক্ষার হলে পৌঁছাতে। তার আগে মারিদ নিজেই স্কুলের প্রিন্সিপালের নাম্বারে কল মেলালেন। প্রিন্সিপালের সঙ্গে প্রয়োজনীয় কথাবার্তা সেরে মারিদ জানালো সে রংপুর থানা পুলিশ সহ 2 জন সিআইডি অফিসারকে নিয়ে আসছে ওনার স্কুলের শিক্ষার্থীর তানিয়া ও তার অভিভাবকের সঙ্গে দেখা করতে। বিষয়টা বেশ জটিল মনে করে প্রিন্সিপাল সাহেব তৎক্ষণাৎ তানিয়ার অভিভাবকের খোঁজ করলেন। জানা গেল তানিয়ার মা ফাতেমা বেগম মেয়েকে পরীক্ষার হলে নিয়ে এসেছেন। আপাতত তিনি পরীক্ষার হলের বাইরেই বসে আছেন মেয়ের জন্য। প্রিন্সিপাল সাহেব একজন লোক পাঠিয়ে তানিয়ার অভিভাবককে হলের ভিতরে টিচার্স রুমে বসালেন। ততক্ষণে পরীক্ষা হলেও ছুটি হতে দেখা গেল। মারিদের কেন্দ্রে পৌঁছাতে সময় তখন 1টার ঘরে। শিক্ষার্থীরা যার যার মতো করে হল ছেড়ে বেরোচ্ছে। শিক্ষার্থীদের হইচইয়ের মধ্যে মারিদ মধ্যস্থ গাড়ি থেকে বেরোতে আশেপাশে দাঁড়িয়ে থাকা অসংখ্য অভিভাবক ও শিক্ষার্থীদের একত্রে দৃষ্টি পড়ল মারিদের ঘিরে। পরপর 3টি গাড়ি কেন্দ্রের সামনে থামতে সকলের দৃষ্টি ভিড়ে গেল সেদিকে। মারিদের মুখে মাস্ক আর চোখে রোদ চশমা পরে গায়ে কালো হুডি জড়িয়েছে। হুডির টুপি কপাল অব্দি টেনে মুখ ঢেকে 2 হাত হুডির পকেটে গুজে হলের দিকে হাঁটতে মারিদকে মধ্যস্থতায় রেখে চারিপাশে ঘিরে হাঁটল পুলিশ সহ বেশ কিছু বডিগার্ড। মারিদের পাশাপাশি হাসিব আর তাজউদ্দিন সাহেবও অবস্থান করতে দেখা গেল। এর মাঝে দেখা গেল কেন্দ্রীয় হলের সামনে প্রিন্সিপালকে দাঁড়িয়ে থাকতে। তিনি এগিয়ে এসে মারিদকে নিয়ে হলে প্রবেশ করলেন। যেহেতু উপজেলার থানা পুলিশ ছিল মারিদের সঙ্গে, তাই মারিদকে নিয়ে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে কারও কোনো সমস্যা হলো না। মারিদ প্রিন্সিপালকে অনুসরণ করে একটি কক্ষে প্রবেশ করতে দেখল একজন বয়স্ক মহিলার পাশাপাশি স্কুল ড্রেস পড়ুয়া মেয়ে দাঁড়িয়ে হাতে পরীক্ষার ফাইলপত্র নিয়ে। হঠাৎ এত পুলিশ আর অপরিচিত মারিদের আগমন দেখে মহিলাটিও ভয়ে আসন ছেড়ে তৎক্ষণাৎ দাঁড়িয়ে যায় তানিয়ার হাত চেপে। মারিদ মহিলাটির ভয় বুঝে হাসিবের দিকে তাকালো, ইশারায় বোঝালো পুলিশদের নিয়ে বেরিয়ে যেতে। মারিদের ইশারা অনুযায়ী হাসিব তৎক্ষণাৎ সকল পুলিশদের নিয়ে কক্ষের বাইরে দাঁড়ালো। ভেতরে প্রিন্সিপাল সহ তাজউদ্দিন সাহেবকে মারিদের সঙ্গেই রেখে গেল। মারিদ মহিলাটির মুখোমুখি চেয়ারে বসতে বসতে বললেন, দেখুন মিস, আমি আপনার সময় নষ্ট করতে চাচ্ছি না, তাই সরাসরি পয়েন্টে কথা বলি। আমি এখানে আপনার দুঃসম্পর্কের ভাইয়ের মেয়ের খোঁজ করতে এসেছি, যার জন্য 1 বছর আগে আপনাদের উপরে হামলা হয়েছিল এবং আপনি আপনার পরিবারকে নিয়ে রংপুর জেলা ছেড়েছিলেন। সেই ভাতিজির খোঁজ চাই আমার। সে এখন কোথায় আছে? তার বর্তমান ঠিকানাটা আমার লাগবে। আর হ্যাঁ, আপনি চাইলেও কিন্তু আমাকে মিথ্যে বলতে পারবেন না, কারণ আমি অলরেডি আপনাদের সম্পর্কে সকল তথ্যই জেনেই এখানে এসেছি। তাই আমাকে মিথ্যে বলে নিজেদের বিপদ বাড়াবেন না মিস। মারিদের সোজা সাপটা কথায় মা মেয়ে দুজনের মধ্যেই আতঙ্কিত রেশ দেখা গেল তৎক্ষণাৎ। যেন ভয়ঙ্কর কোনো অতীতের কথা মনে করিয়ে দিয়েছে মারিদ। মারিদের কথায় তানিয়া কিংবা তানিয়ার মা ফাতেমা বেগম কেউ মুখ খুলছে না ভয়ে। দুজনেই ভয়ে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছে। এর মাঝে সাহস করে তানিয়াই মারিদকে প্রশ্ন করে বলে বসল, আপনি কে? আপনি আমার কাজিনের খোঁজ কেন করছেন? নো। কারো নাম বলতে গেলেই ফাতেমা বেগম তানিয়ার হাতটা খপ করে চেপে চোখের ইশারায় শাসিয়ে কোনো কিছু বলতে নিষেধ করল তানিয়াকে। মায়ের কড়া দৃষ্টিতে তানিয়া দমে যেতেই ফাতেমা বেগম বললেন, দেখুন স্যার, আপনি যাকে খুঁজছেন সে আরও 1 বছর আগেই মারা গেছে। আমার ভাইজিকে কবর দিয়েই আমরা রংপুর জেলা ছেড়েছি। দয়া করে আমাদের জন্য আর নতুন কোনো মুশকিল তৈরি করবেন না, এমনিতেই আমরা বিপদে আছি। অপরিচিতার মৃত্যু সংবাদে মারিদ তৎক্ষণাৎ কোনো প্রশ্ন করতে পারল না আর, বরং সে কেমন শক্ত হয়ে কিছু সময়ের জন্য বসে রইল। অপরিচিতার মৃত্যু সে আজও মেনে নিতে পারে না। মারিদের আজও দৃঢ় বিশ্বাস হয় অপরিচিতা বেঁচে আছে, আর যদি মারাও যায় তাহলে মারিদ অপরিচিতার কবরটার সঙ্গে হলেও একবার সাক্ষাৎ করে আসবে। মারিদ শুকনো গলায় ঢোক গিলে গলা ভেজাতে চাইল, কিন্তু পানির অভাবে
তার গলা শুকিয়ে কাঠ। মারিদ মাস্কের ভেতরে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে তাকালো তানিয়ার দিকে। ফাতেমা বেগম অপরিচিতাকে মৃত বলে ঘোষণা দিলেও তানিয়ার চোখে মুখের দৃষ্টি বলছে অন্য কিছু। তাছাড়া তানিয়া তখন হয়তো অপরিচিতার নামটা বলতে চেয়েছিল নূ বলে, যেটা ফাতেমা বেগমের বাধা দেওয়ায় সে বলতে পারেনি। মারিদ ফাতেমা বেগমকে ছেড়ে এবার সরাসরি তানিয়ার দিকে তাকিয়ে প্রশ্ন করে বলল, অপরিচিতা বেঁচে আছে কি না মারা গেছে সেটা জানতে চাইব না, আমার শুধু অপরিচিতার বর্তমান অ্যাড্রেস চাই। যদি অপরিচিতা মৃত্যু হয় তাহলে তার বর্তমান কবরস্থানের ঠিকানা কাগজে লিখে দাও তানিয়া। আশা করছি তুমি তোমার মায়ের মতো মিথ্যে বলবে না আমাকে। মারিদের কথা শেষ হতেই আতঙ্কিত ভঙ্গিতে তানিয়া মারিদকে প্রশ্ন করে বসল, আপনি ব্যবসায়ী সাহেব? জি। আপনি কি আমাকে চেনেন? ফেব্রুয়ারি মাস, কুয়াশার চাদরে ঢাকা পৃথিবী। ভোরের সূর্যের আলো যেন কুয়াশার এই পুরো পর্দা ভেদ করে ধরণীকে ছুঁতে পারছে না। কনকনে ঠান্ডায় উষ্ণতার পরশ পেতে মানুষ মোটা কাপড়ে নিজেদের মুড়ে নিয়েছে। সকাল তখন 7:10। এমন এক সকালে রিফাতের গাড়িটি এসে থামল বান্দরবান জেলা থানচি গ্রামের বাজারে। রিফাত গাড়ির ভেতর থেকে বাইরে উকি মারল। বাজার তখনও পুরোপুরি জমে ওঠেনি, তবে মানুষজন ধীরে ধীরে বাজারে ভিড় জমাচ্ছিল। রিফাত রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক বয়স্ক লোককে ডেকে হাতের কাগজটা এগিয়ে দিতে দিতে বলল, আঙ্কেল, এই ঠিকানাটা কোথায় বলতে পারবেন? ভরিওয়ালা বয়স্ক লোকটা রিফাতের এগিয়ে দেওয়া কাগজটা নিজের হাতে নিয়ে তাতে চোখ বুলিয়ে থানচি গ্রামের ভাষায় বলল, বাবা, আমি তো এসব লেখাপড়া করতে জানি না, এতে কি আছে? লোকটার কথায় রিফাত কাগজটা পুনরায় নিজের হাতে নিতে নিতে বলল, আঙ্কেল, এই এলাকায় হাসান মেম্বারের বাড়ি কোন দিকে বলতে পারবেন? কার বাড়ি? হাসান মেম্বারের বাড়ি আঙ্কেল। রিফাতের কথায় কেমন অদ্ভুত দৃষ্টিতে রিফাতের দিকে তাকালো বয়স্ক লোকটা। রিফাতের মুখে হাসান মেম্বারের নামটা শুনতে আশেপাশের লোকজনও নিজের কাজ ছেড়ে অদ্ভুত দৃষ্টিতে ঘুরে তাকালো রিফাতের দিকে। উপস্থিত সকলে অদ্ভুত দৃষ্টি দেখে রিফাতের খানিকটা অন্যরকম লাগলো। তারপরেও রিফাত পুনরায় একই ঠিকানা জানতে চেয়ে বয়স্ক লোকটাকে বলল, কি হলো আঙ্কেল, বলতে পারবেন হাসান মেম্বারের বাড়িটা কোন দিকে? বয়স্ক লোকটা রিফাতের কথায় কোনো উত্তর করল না, শুধু হাত তুলে সোজা রাস্তাটা দেখিয়ে দিল। রিফাত লোকটা সেই যান্ত্রিক হাতের দিকে তাকিয়ে বলল, সোজা রাস্তা গিয়ে কোন দিকে যাব আঙ্কেল? রিফাতের কথায় লোকটাকে আর উত্তর করতে দেখা গেল না, বরং বয়স্ক লোকটা রিফাতকে সোজা রাস্তা দেখিয়ে দিয়ে সে অন্য রাস্তা দিয়ে চলে যেতে রিফাত লোকটাকে পুনরায় পিছন থেকে ডেকে বলল, কি হলো আঙ্কেল, আপনি কোথায় যাচ্ছেন? আমরা সোজা রাস্তা দিয়ে কোন দিকে যাব বলে তো যান। এই যে আঙ্কেল, শুনছেন আঙ্কেল? বয়স্ক লোকটাকে আর পিছনে ফিরে তাকাতে না দেখে রিফাত আশেপাশের মানুষদের থেকে সাহায্য চাইতে গেলে সবাই একইভাবে যার যার মতন করে তখনকার লোকটার মতো কাজে চলে গেল। যেন এই মুহূর্তে কেউ রিফাতের ডাক শুনতে পারছে না। সামান্য একটা ঠিকানার লোকেশন বলতে গ্রামের মানুষের এত কিসের দ্বিধা সেটা বুঝল না রিফাত। অসন্তুষ্টিতে রিফাত গাড়ির কাজ তুলে সোজা হয়ে বসতে বসতে পিছনে বসা মারিদের উদ্দেশ্যে বলল, গ্রামের লোকগুলো কেমন অদ্ভুত, সামান্য একটা ঠিকানা জানতে চেয়েছি, তাতে এমনভাবে তাকাচ্ছে যেন আমি ঠিকানা নয় তাদের কিডনি চাইছি। স্ট্রেঞ্জ। গ্রামের মানুষের অদ্ভুত দৃষ্টি মারিদের নজরেও পড়েছে। মারিদ লক্ষ্য করেছে রিফাতকে গ্রামের মানুষের সঙ্গে কথা বলার সময়, কিন্তু আপাতত মারিদ এইসবে মনোযোগী নয়। তার এই মুহূর্তে তানিয়ার দেওয়ার ঠিকানাটার খোঁজ চাই, আর এতে যা হবে তা দেখা যাবে। মারিদ হাতের কাগজটায় চোখ বুলিয়ে ড্রাইভিং সিটে বসা হাসিবের উদ্দেশ্যে বলল, গাড়ি নিয়ে সোজা রাস্তায় যা। হাসিব? জি স্যার। হাসিব সম্মতি দিলে রিফাত মারিদকে ফের বলল, তোর কাছে লোকগুলোকে অদ্ভুত মনে হয়নি মারিদ? হয়েছে। রিফাত ফের মারিদকে প্রশ্ন করে বলল, আচ্ছা তুই শিওর তো তানিয়া মেয়েটা তোকে অপরিচিতার অ্যাড্রেসে দিয়েছিল? সঠিক বলতে পারছি না। সঠিক বলতে পারছিস না মানে?
না জেনে ঢাকা থেকে এত দূরে থানচিতে চলে এলাম আমরা। বিষয়টা রিস্কি হয়ে গেল না মারিদ? রিফাতের কথায় মারিদ হাতের কাগজটা থেকে চোখ তুলে তাকালো রিফাতের দিকে। কপাল কুঁচকে পাল্টা প্রশ্ন করে বলল, ভয় পাচ্ছিস? ভয় পাওয়ার কথা নয় কি বল। কোনো সিকিউরিটি ছাড়া একা আমরা 3 জন ঢাকা থেকে এত দূরে চলে এলাম। তারপরে আবার গ্রামের মানুষের অদ্ভুত আচরণ। একটা ঠিকানা জিজ্ঞেস করাতে এমনভাবে তাকাচ্ছে যেন আমি তাদের কিডনি খুলে নিয়ে যাওয়ার কথা বলছি। রিফাতের ভয়ের কারণ বুঝে মারিদ ফের হাতের কাগজটায় দৃষ্টি স্থির করে রিফাতকে আশ্বস্ত করে বলল, আমি তোর ভয়ের কোনো কারণ দেখছি না। তারপরেও তোর মানসিক শান্তির জন্য বলে রাখছি, আমাদের নিরাপত্তার জন্য আমাদের লোক পরিচয় গোপন করে ওই গ্রামের এক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে এতক্ষণে। ওরা সার্বক্ষণিক আমাদের আশেপাশেই থাকবে। সিকিউরিটির জন্য সকলের কাছে একটা করে রিভলভার আছে। তারপরেও যদি তোর সন্দেহ থাকে তাহলে গাড়ির কাছ নামিয়ে আশেপাশে দৃষ্টি ঘুরিয়ে দেখ, পরিচিত মানুষ তুই দেখতে পাবি। মারিদের কথায় রিফাত তৎক্ষণাৎ অবিশ্বাসের ন্যায় গাড়ির কাছ নামিয়ে বাইরে উঁকি মারল। আশেপাশে দৃষ্টি ঘুরিয়ে লক্ষ্য করে দেখল, সত্যি সত্যি মারিদের লোকজন রয়েছে আশেপাশে সাধারণ মানুষের বেশে। রিফাত পুনরায় গাড়ির সিটে বসে অবিশ্বাসের ন্যায় মারিদকে শুধিয়ে বলল, এত কিছু কখন ম্যানেজ করলি তুই? সব কিছু পূর্ব থেকেই সেট করা ছিল, তুই প্ল্যানের শেষে অ্যাড হয়েছিস। মারিদের কথায় রিফাত স্বস্তির শ্বাস ফেলতে ফেলতে বলল, ভাই তুই আমারে শান্তি দিলি। থানচি বাজারের গলি পেরিয়ে গ্রামের ফাঁকা রাস্তায় গাড়িটিকে দাঁড় করাতে বলল মারিদ। ফাঁকা রাস্তায় মারিদরা সকলেই নামল। ঘন কুয়াশায় আশপাশ ঘোলাটে। রিফাত কনকনে ঠান্ডায় হাতে হাত ঘষতে ঘষতে বলল, এখানে গাড়ি থামাতে বললি কেন? কই যাবি? আশেপাশে তো কাউকেই দেখছি না। রিফাতের কথায় মারিদ হাতের কাগজটায় আর একবার চোখ বোলালো। সেখানে লেখা, বান্দরবান জেলা, থানচি গ্রাম, হাসান মেম্বারের বাড়ি। বাবা হাসান মেম্বার, মেয়ে অপরিচিতা। তানিয়ার দেওয়া এই ঠিকানাটুকু মারিদের কাছে স্পষ্ট নয়, খানিকটা ঘোলাটে। যেমন হাসান মেম্বারের কয় ছেলে মেয়ে সেটা মারিদ জানে না। যদি হাসান মেম্বারের একাধিক মেয়ে থাকে তাহলে কোন মেয়ে মারিদের সঙ্গে অপরিচিতা নামে কথা বলতো সেটা মারিদ চিহ্নিত করবে কিভাবে? মারিদ অবশ্য তানিয়াকে এই প্রশ্নগুলো করেছিল। উত্তরে তানিয়া বলেছিল, মারিদ এই ঠিকানায় খোঁজ করলেই বুঝতে পারবে কে অপরিচিতা। একটা ঘোলাটে আর অস্পষ্ট ঠিকানার জের ধরেই মারিদ সারা রাত জার্নি করে সকালে ঢাকা থেকে বান্দরবান জেলার থানচি গ্রামে পৌঁছালো। এই পাহাড়ি এলাকায় এসে মারিদ যতটুকু বুঝতে পারছে, হাসান মেম্বারের বাড়ির পিছনেও কোনো রহস্য লুকিয়ে আছে। নয়তো গ্রামবাসীরা এইভাবে রিয়াক্ট করতো না রিফাতের ঠিকানা জানতে চাওয়ায়। পরিস্থিতি যেমনই হোক, মারিদ যে করেই হোক হাসান মেম্বারের বাড়িতে পৌঁছে অপরিচিতার খোঁজ করবে। মারিদ হাতের কাগজটা হুডির পকেটে গুজে সামনে হাঁটতে হাঁটতে রিফাতের কথার উত্তরে বলল, এখান থেকে আমরা পায়ে হেঁটে সামনে যাব। গাড়িতে বসে থাকলে লোকেশন বের হবে না। আশেপাশে মানুষ থেকে হাসান মেম্বারের বাড়ির ঠিকানা জিজ্ঞেস করে নেব, আয়। মারিদ, হাসিব, রিফাত 3 জনের গায়ে শীতের মোটা কাপড় জড়ানো। তবে মারিদের গায়ে সবসময়ের মতো একটা কালো হুডি জড়িয়ে নিজেকে আড়াল করে রেখেছে, মুখে মাস্ক আর হুডির টুপি কপাল অবধি টেনে। তবে রিফাত আর হাসিব ব্রাউন কালারের মোটা জ্যাকেট জড়িয়ে মাথায় শীতের টুপি পরে। জনশূন্য রাস্তায় মানুষ নেই বললেই চলে। রিফাতেরা কিছু দূর পায়ে হেঁটে এগোতে দেখতে পেল একটা চায়ের দোকানে। শীতের সকাল হওয়ায় দোকানদার একাকী বসে দোকানে চায়ের কেটলি হতে গরম চায়ের ধোঁয়া ছাড়াচ্ছে। সকলে দোকানে পৌঁছাতে রিফাত চায়ের দোকানের টুলে বসতে বসতে দোকানদারকে বলল, চাচা 3টে রং চা দেন তো। রিফাতের কথায় মারিদ আশপাশটা তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করতে করতে বলল, আমি খাবো না। আরে একটা চা খা, দেখবি শরীর সতেজ লাগছে। নো নেড। মারিদ না করে দিতেই রিফাত আর জোর করল না। সারা রাতের জার্নিতে শরীর ম্যাজ ম্যাজ করছে, গরম গরম একটা চা হলে আরাম পাবে। রিফাত আর হাসিব দুজনেই দোকান থেকে রুটি কলা নিয়ে চিবোতে লাগলো। মারিদ আশপাশটা
লক্ষ্য করে খুব কৌশল অবলম্বন করে দোকানদারকে বলল, চাচা, আপনাদের এলাকার রাস্তাঘাট দেখলাম যা অবস্থা, বেশ একটা সুবিধা না? আপনাদের এলাকার মেম্বার চেয়ারম্যান নেই, এসব দেখে না? মারিদের কথায় রিফাত হাসিব দুজন রুটি কলা চিবোতে চিবোতে মারিদের দিকে তাকালো। মারিদ যে কৌশলে দোকানদার থেকে হাসান মেম্বারের বাড়ির লোকেশন জানতে চাইছে সেটা ওরাও চট করে বুঝে গেল। দোকানদার রহিম মিয়া গরম চায়ের কেটলি হতে চায়ের কাপে চা ঢালতে ঢালতে মনের দুঃখে অভিযোগ তুলে নিজ এলাকার ভাষায় বলল, এই গ্রামের মেম্বার চেয়ারম্যান এসব দেখলেই বা কী হইব বাবা? কিছুই হইব না। আমাদের গ্রামের চেয়ারম্যান যা কয় তাই হয়, এখানে অন্য কারোর জোর চলে না। হ্যার মন চাইলে রাস্তা ঠিক হইব, না মন চাইলে ভাঙা থাকবো। পাশ থেকে হাসিব কৌতূহল নিয়ে মারিদের কিছু বলার আগেই সে দোকানদারকে প্রশ্ন করল, কেন আপনারা গ্রামবাসীরা এসব নিয়ে কিছু বলতে পারেন না? কে কি কইব বাবা, যে কইব হেই তো বিপদে পড়ব। এর থাইকা চুপ থাহনি ভালা, অন্তত নিজের জীবনটা তো বাঁচব। মারিদ বলল, আপনাদের গ্রামের চেয়ারম্যান যদি অনৈতিক কাজ করে তাহলে এই এলাকার মেম্বার এসব নিয়ে প্রতিবাদ করে না, নাকি তিনিও এমন? মারিদের কথায় দোকানদার রহিম মিয়া তৎক্ষণাৎ মারিকে শুধিয়ে আফসোস স্বরে বলল, না বাবা, আমাদের গ্রামের মেম্বার অনেক ভালা মানুষ, তয় হ্যাঁ নিজেই বিপদে আছে চেয়ারম্যানের লাইকা। চেয়ারম্যানের ভয়ঙ্কর নজর আছে মেম্বারের পরিবারে, হেই আর কি আমাদের সাহায্য করব। মেম্বার পরিবার কি বিপদে আছে সেটা মারিদ এই মুহূর্তে জানতে চাইল না, কারণ মারিদের মনে হলো এই মুহূর্তে দোকানদারকে এইসব প্রশ্ন করা ঠিক হবে না। বরং মারিদ যার সন্ধানে এখানে এসেছে সেটা খোঁজাই উত্তম। তাই মারিদ দোকানদারকে সরাসরি হাসান মেম্বারের বাড়ির ঠিকানা জানতে চেয়ে বলল, আচ্ছা চাচা, হাসান মেম্বারের বাড়ি কোন দিকে বলতে পারেন? এতক্ষণ দোকানদার স্বেচ্ছায় মারিদকে সব কিছু জানাচ্ছিল, কিন্তু যেই মারিদ হাসান মেম্বারের বাড়ির ঠিকানা জানতে চাইল তক্ষুনি রহিম মিয়া বাঁকা চোখে তাকালো মারিদের দিকে। সন্দেহে বলল, তুমি মেম্বার বাড়ির ঠিকানা দিয়া কি করবা? মারিদ দোকানদার রহিম মিয়ার বাঁকা দৃষ্টি বুঝে সে কৌশল অবলম্বন করে মিথ্যে বলল, আসলে চাচা, আমরা ঢাকা থেকে এসেছি একটা প্রজেক্টে। সরকার এই এলাকার উন্নয়নের জন্য একটা হাসপাতাল বানাতে চায়, সেই জন্য আমাদের পাঠিয়েছে তদারকি করতে। এই যে ওকে দেখছেন, ও হচ্ছে একজন ডাক্তার, তাই ওকে নিয়ে আমরা হাসান মেম্বারের সাথে যোগাযোগ করতে চাচ্ছিলাম। আপনি যদি আমাদের ঠিকানাটা দিতেন তাহলে উপকার হতো। মারিদের কথায় উৎফুল্লতা দেখা গেল দোকানদার রহিম মিয়ার মাঝে। তিনি খুশিতে বললেন, সত্যি বাবা, আমাদের এলাকায় হাসপাতাল বানাইবা তোমরা? জি চাচা। মারিদের কথায় দোকানদার খুশি হয়ে দোকান থেকে বের হয়ে মারিদের পাশাপাশি দাঁড়িয়ে আঙুল তুলে রাস্তার শেষ মাথায় দেখিয়ে বলল, ওই যে রাস্তার শেষ মাথায় একখান বটগাছ দেখতেছ, ওই বটগাছটার নিচে দাঁড়িয়ে পশ্চিমে দেখবা একটা বড় বাড়ি দেখা যায়, ওইটাই আমাকে হাসান মেম্বারের বাড়ি। ধন্যবাদ চাচা, অনেক উপকার করলেন। মারিদ দোকান থেকে বিদায় নিয়ে কুয়াশার মধ্যে সামনে এগোলো। মারিদের পিছন পিছন রিফাত হাসিবও দৌড়ে আসলো বিল মিটিয়ে। মারিদ যত বটগাছটার কাছাকাছি যাচ্ছিল ততই যেন মারিদের বুক কাঁপছিল অস্থির উত্তেজনায়। মারিদের হাঁটার মধ্যেও হঠাৎ কারো চিৎকারে আর্তনাদ শুনে মারিদরা আশেপাশে তাকালো। দেখল রাস্তার পাশ ঘেঁষে একজন বৃদ্ধা মহিলা ব্যথায় ছটফট করছে। মারিদ সেদিকে দৌড়ে গেল। বৃদ্ধা মহিলা সম্মুখে বসতে বসতে বলল, আপনি ঠিক আছেন দাদি? বেশি ব্যথা পেয়েছেন? বয়স্ক মহিলাটি আহাজারি করতে করতে বলল, বাবা, আমি বৃদ্ধ মানুষ, চোখে দেখি না, রাস্তায় হোঁচট খাইয়া পইরা গেছি, আমার জিনিসগুলোও পইরা গেছে, তোমরা কেউ তৈলা দেবা? বৃদ্ধা মহিলার কথার মাঝেই হাসিব রাস্তা থেকে ছোট বড় বড়ইগুলো কুড়াতে লাগলো। এর মাঝে রিফাত মারিদের পাশাপাশি বৃদ্ধা মহিলার মুখোমুখি বসতে বসতে বলল, কোথাও ব্যথা পেয়েছেন দাদি পায়ে? হ বাবা, পাটা মনি মোচকাই গেছে। বৃদ্ধা মহিলার কথায় রিফাত মহিলাটির পা চেক করে দেখল তেমন ব্যথা পায়নি। মারিদ বৃদ্ধা মহিলাটাকে টেনে তুলতে তুলতে বলল, আপনি কোথায় যাবেন দাদি? চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি।
রিফাত রাস্তা থেকে একটা লাঠি কুড়িয়ে বৃদ্ধা মহিলার দিকে এগিয়ে দিতে মহিলাটি সেটি হাতে নিতে নিতে মারিদের কথার উত্তরে বলল, আমি হাসান মেম্বারের বাড়িতে যাব বাবা। তাই তোমরা কারা? এই গ্রামে তো আগে দেখি নাই তোমাগো। বৃদ্ধা মহিলার কথায় মারিদ রিফাত একে অপরের মুখ চাওয়াচাই করল। না চাইতেও যেন গন্তব্য এখন তাদের কাছে হেঁটে এসেছে। মারিদ রিফাত বৃদ্ধা মহিলার দুপাশে দুজন ধরে দাঁড়ালো। মারিদ কিছু বলবে তার আগেই রিফাত চট করে বলে বসল, আমরা ঢাকা থেকে এই গ্রামে বেড়াতে এসেছি দাদি। আমরা আপনার গ্রামের মেহমান। আচ্ছা দাদি, হাসান মেম্বার আপনার কি হয়, ছেলে? না বাবা, হাসান আমার সখীর ছেলে। হাসানের মা তারানুর আমার ছোটোবেলার সখী। আমরা দুই সখীর এক গ্রামে বিয়া হয়েছে বইলা আমি সব সময় সখীর বাড়িতে আউন যাওন করি। আমার সন্তান নাই, তাই হাসান আমারে মা বইল্লাই ডাকে। হাসান মেম্বারের পরিবার সম্পর্কে বৃদ্ধা মহিলার থেকে ইন্সপেকশন নেওয়া যাবে। বিষয়টি মাথায় আসতেই মারিদ সরাসরি প্রশ্ন করল বৃদ্ধা মহিলাটিকে। বলল, হাসান মেম্বারের ছেলে মেয়ে নেই দাদি? আছে বাবা, আমাদের হাসানের সোনার টুকরো পোলামাইয়া আছে। কি লক্ষ্মী ওরা, মাশাল্লাহ। বৃদ্ধা মহিলাটির প্রতিটি কথাই ছিল সহজ সরল স্বচ্ছ, অথচ মহিলাটির প্রতি কথায় মারিদের ভিতরকার উত্তেজনা ক্রমশই বাড়তে লাগল। মারিদ নিজের ভেতরকার ছটফট মহিলাটিকে বুঝতে না দিয়ে ফের প্রশ্ন করল, হাসান মেম্বার পরিবারে কে কে আছে দাদি? হাসানের ঘরে হগলি আছে। হাসানের 3টা পোলা, 2টা মাইয়া, হাসানের বউ। কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যেতেই মারিদ বৃদ্ধ মহিলাটিকে নিজের শেষ কথা বলতে লাগলো, বলতে দিল না। তার আগেই মারিদ অধৈর্যের ন্যায় বলল, নাম কি ওনাদের? আশনুর, নূরজাহান। উত্তেজনায় মারিদের বুক কাঁপছে। এই বুঝি মারিদ কাঙ্ক্ষিত মানুষের সন্ধান পেল বলে। আশেপাশে দাঁড়িয়ে থাকা রিফাত, হাসিবের অবস্থাও তাই। কয়েক সেকেন্ডের জন্য মারিদ থমকে দাঁড়িয়ে ফের কম্পিত গলায় বৃদ্ধা মহিলাকে প্রশ্ন করে বলল, হাসান মেম্বারের কোনো মেয়ে কি মারা গেছে দাদি? মারিদের কথাটা যেন পছন্দ হয়নি মহিলাটির। তিনি যেন শুনলেন মারিদ বলল নূরজাহান মারা গেছে এমন বাক্য। তিনি অসন্তুষ্ট নিয়ে মারিদকে শুধিয়ে বলল, আমাগো নূরজাহান মরবো কেন? একটু আগেই তয় এখানে দাঁড়াইয়া ছিল কতগুলো ছোটা পোলামান লইয়া। দাঁড়াও, দেখা লই, আশপাশে হইব আমাগো নূরজাহান। কথাটা বলেই মহিলাটি লাঠি ভর করে আশেপাশে তাকিয়ে কারো খোঁজ করে হঠাৎ মারিদকে আঙুল তুলে কাউকে দেখিয়ে বলল, ওই যে দেখো নূরজাহান দৌড়াইতাছে, ওইটাই আমাগো হাসানের মাইয়া নূর। বৃদ্ধা মহিলার কথা শেষ হওয়ার আগেই মারিদ প্রাণপণে পৌঁছালো নূরজাহান মেয়েটির পিছন পিছন। রিফাত হাসিব তখনও হতভম্ব হয়ে বৃদ্ধা মহিলাটিকে নিয়ে দাঁড়িয়ে। মূলত রিফাতও মারিদের পিছনেই যেতে চায়, কিন্তু বৃদ্ধা মহিলাটিকে রেখে যেতে পারছে না। রিফাত ব্যাকুল মনে তাকালো অদূরে কুয়াশাচ্ছন্ন রাস্তার দিকে। একটা মেয়ে দৌড়ে কোথাও একটা যাচ্ছে, আর সেই মেয়ের পেছনে মারিদ দৌড়চ্ছে তাকে ধরতে। দূর থেকে রিফাত যতটুকু বুঝল, মেয়েটার গায়ে হলদে 3 পিস পরা, আর তার উপরে কালো চাদর জড়ানো, পিঠে একটা কলেজ ব্যাগ। পিছন থেকে মেয়েটিকে বোঝা দেয়, তবে মেয়েটির চুল দেখে রিফাত হতভম্ব। এ যেন এক রূপাঞ্চল, দ্বিগুণ চুলের সমাহার। লম্বায় যেন মেয়েটির সমানে সমানে তার চুল। মেয়েটির দৌড়ানোর ফলে চুলগুলোও যেন দুলছে পায়ের কাছটায়। মারিদের অপরিচিতাকে দেখার ইচ্ছা দমাতে না পেরে এবার রিফাতও নিজেকে আটকে রাখতে পারল না। হাসিবের কাছে বৃদ্ধা মহিলাটিকে তুলে দিয়ে সেও অতিরিক্ত উত্তেজনায় মারিদের পিছনে পিছনে দৌড়ালো। মারিদের অপরিচিতাকে দেখতে লম্বা চওড়া বলিষ্ঠবান মারিদ কয়েক মিনিটে দৌড়ে মেয়েটির নাগাল পেয়ে গেল। পেছন থেকে হাত বাড়িয়ে মেয়েটিকে টেনে ধরতে চাইলে মারিদের হাতের ধাক্কায় মেয়েটির তৎক্ষণাৎ মুখ থুবড়ে রাস্তায় পড়তেই মৃদু চিৎকার করে উঠল ব্যথায়, উফ শব্দে। মারিদের হাতের ধাক্কায় মেয়েটি পড়ে গেলেও মেয়েটির গায়ের চাদর মারিদের হাতে রয়ে যেতেই মারিদ সেটি মুঠোয় চেপে নিজের দৌড় থামলালো
মেয়েটির পিছনে। বড় বড় শ্বাস ফেলে রাস্তায় পড়ে যাওয়া মেয়েটির দিকে তাকাতে তাকাতে হাঁটু গেড়ে বসল মেয়েটির বাম পাশে। পিচঢালা রাস্তায় মেয়েটি পড়ে যেতেই দুই হাতে কনুয়ে ব্যথা পেল। মেয়েটি রাস্তা থেকে উঠে বসল, দুই হাতের কনুই ঘষতে ঘষতে ফু দিয়ে। মেয়েটির আপাতত আশেপাশে মনোযোগ নেই, সে নিজের ব্যথা দিকেই মনোযোগী। স্তব্ধ মারিদ মেয়েটির মুখ দেখতে চাইল, কিন্তু মেয়েটি নিচের দিকে ঝুঁকে তাকায়। দ্বিগুণ চুলে ঢেকে আছে মেয়েটির মুখ। মারিদ শুধু মেয়েটির ব্যথিত অংশের চোখের আংশিক অংশ দেখতে পেয়ে তার নিঃশ্বাস আটকে আসার জোগাড় হলো। স্তব্ধ মারিদ তারপরও নিজের কম্পিত হাত বাড়িয়ে মেয়েটির মুখে আসা চুলগুলো একপাশে সরিয়ে কানের পাশে দিতেই বেখেয়ালি মেয়েটি চোখ তুলে উপরে তাকাতে মুহূর্তে চোকাচোকি হলো দুজনের। ছিটকে সরার মতো তৎক্ষণাৎ দূরে সরে গেল মেয়েটি। মারিদ তখনও নির্বাক, নিশ্চল দৃষ্টিতে মেয়েটির দিকে তাকিয়ে। অথচ আহত মেয়েটি মারিদকে দেখে কেমন অস্থির, উত্তেজিত হলো। পাশে থাকা কলেজ ব্যাগটা বুকে টেনে তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো। আতঙ্কিত ভঙ্গিতে তাড়াহুড়ো করে ব্যাগ থেকে একটা ধারালো ছুরি বের করে মারিদের দিকে তাক করে আতঙ্কিত ভঙ্গিতে বললেন, সরুন, দূরে যান, আমার থেকে দূরে যান বলছি, যান। মেয়েটি দুই হাতে ছুরি চেপে মারিদের দিকে তাক করে রেখেছে, অথচ মারিদ তখনও অপলক স্থির দৃষ্টিতে তাকিয়ে মেয়েটির দিকে উঠে দাঁড়ালো। এই কণ্ঠ মারিদের পরিচিত, আবার অপরিচিত ঠেকল। ফোনের কণ্ঠটি মারিদ বাস্তবেই চিনে উঠতে পারল না। মেয়েটির ছুরি নেওয়ার মধ্যে রিফাত ততক্ষণে দৌড়ে এসে মারিদের নিকট থামল। বড় বড় শ্বাস ফেলে মারিদকে কিছু বলবে তার আগেই দৃষ্টি গেল ছুরি হাতে মেয়েটির দিকে। মেয়েটিকে দেখেই রিফাত আপনা আপনি বলতে লাগলো, মাশাল্লাহ মাশাল্লাহ, সুবহানাল্লাহ। রিফাতের কথায় মেয়েটি পুনরায় রিফাতের দিকে ছুরিটি তাক করে বলল, একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না, দূরে সরুন, সরে যান বলছি, যান। রিফাত বুঝল মেয়েটি তাদের ভয় পাচ্ছে, কিন্তু মেয়েটি যদি অপরিচিত হয় তাহলে মারিদকে তো মেয়েটির চেনার কথা। রিফাত তক্ষুনি মারিদের মুখের মাস্কটি টান দিয়ে গলার নিচে নামিয়ে দিয়ে মেয়েটির উদ্দেশ্যে বলল, ভাবি, আপনি মারিদকে চিনতে পারছেন না? অপরিচিত একটি মেয়েকে রিফাত ভাবি ডেকে বসে আছে, অথচ মেয়েটি মারিদের মুখ দেখিয়েও তার মাঝে পরিবর্তন লক্ষ্য করা গেল না, বরং আগের মতোই দুজনের দিকে ছুরি তাক করে বলল, বললাম না দূরে যান, যান বলছি, একদম এগোবেন না। মারিদ মেয়েটির দিকে তখনও স্তব্ধ ন্যায় তাকিয়ে। এর মাঝে কোথা থেকে হুট করে একদল ছোট বড় বাচ্চা কাচ্চা এসে মেয়েটিকে ঘিরে দাঁড়ালো মারিদকে মারতে। সকলের হাতেই লাঠি, সোটা, ইট, পাথর নিয়ে দাঁড়িয়ে। রিফাত সবগুলো বাচ্চার দিকে তাকালো, 8-10টা বাচ্চা হবে। এর মাঝে একটা 5 কি 6 বছরের বাচ্চা দুই হাতে ইট চেপে দাঁড়িয়ে রিফাতের দিকে মারতে এলো। রিফাতের বাচ্চাদের দেখে একটু হাসি পেল, কিন্তু সে এই মুহূর্তে সিরিয়াস থাকার চেষ্টা করলো। এখানে সবচেয়ে বড় বাচ্চাটার বয়স হবে 12 কি 13 বছর। সে একটা লাঠি নিয়ে মারিদের দিকে তাক করে মেয়েটির উদ্দেশ্যে বলল, পরিবুবু, তুমি পালাও, আমরা আছি, আমরা এই পোলাগুলারে সামলাবো, তুমি পালাও পরিবুবু, পালাও। রিফাত বুঝল না তাদের এত কেন ভয় পাচ্ছে সবাই, তারা তো কিছু করেনি। তাছাড়া নূরজাহান মেয়েটাও তাদের দেখে কেমন আতঙ্কে আছে, কিন্তু কেন? মেয়েটি কি মারিদকে চিনতে পারেনি? মারিদের অপরিচিতা হলে তো এতক্ষণে চেনার কথা, নাকি এই মেয়েটি মারিদের অপরিচিতা নয়? কোনটা? রিফাতের ভাবনার মাঝে মেয়েটি বলল, ছাগলের বাচ্চাটা বাঁচিয়েছিস, কুকুর কামড়েছিল। তখনকার বাচ্চা উত্তর দিয়ে বলল, না বুবু, কুকুর কামড়াইতে পারে নাই, এর আগেই আমরা ছাগলের বাচ্চাটারে বাঁচাই রয়েছি, এখন তুমি পালাও বুবু, যাও। বাচ্চাদের কথায় রিফাত বুঝতে পারল তখন মেয়েটি ওইভাবে দৌড়ানোর কারণ হয়তো কোনো ছাগলের বাচ্চাকে কুকুরের থেকে বাঁচানো উদ্দেশ্য ছিল। কিন্তু এখন মেয়েটি সত্যি সত্যি বাচ্চাগুলোর কথায় আতঙ্কে ন্যায় দৌড়ে পালিয়ে যাচ্ছে। আর মারিদ পিছন থেকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটির দৌড়ে চলে যাওয়ার দিকে।
পাশ থেকে রিফাত অপরিচিত মেয়েটির দৌড়ে চলে যাওয়ার দিকে তাকিয়ে বলল, ভাই ব্যাপার কি? মেয়েটা তো তোকে চিনলই না কেন? অপরিচিত হলে তো এতক্ষণে নিশ্চয়ই চেনার কথা, তাই না? মারিদ অবিশ্বাসে উত্তর দিয়ে বলল,